গুড মর্নিং এভরিওয়ান। আমরা আমাদের ডেভেলপমেন্ট লেন্থ অ্যাঙ্করেজ, বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ চ্যাপ্টারেরই আজকে শেষ ক্লাস করব। আমরা আজকে আলোচনা করব বার কাট অফ অ্যান্ড বেন্ড পয়েন্টস। এছাড়াও আরো আলোচনা করব হচ্ছে স্প্লাইসিং অফ বার্স ইন টেনশন, ইন কম্প্রেশন অর ইন বোথ। সো আমি শুরু করছি এখন বার কাট অফ এবং বেন্ড পয়েন্ট দিয়েই। টার্মটা দেখে আসলে বুঝতে পারছো যে বার আসলে কাট অফ করা হবে, কেটে দেওয়া হবে, অর্থাৎ কন্টিনিউ করা হবে না। যেমন পজিটিভ রিইনফোর্সমেন্ট, সেটা আমরা জানি পজিটিভ মোমেন্টের জন্য বিমের বটম লেভেলে প্রোভাইড করা হয়, কিন্তু সাপোর্টের কাছে যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে সাপোর্টের কাছে এখানে পজিটিভ মোমেন্ট নাই। ইভেন সিম্পলি সাপোর্টেড বিমেরও সাপোর্টের কাছে বেন্ডিং মোমেন্ট অলমোস্ট জিরো। সো যেখানে রিইনফোর্সমেন্ট নাই, বেন্ডিং মোমেন্ট নাই, সেখানে তো রিইনফোর্সমেন্ট প্রয়োজন হচ্ছে না। আবার যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম মিড স্প্যান সাধারণত, সেখানে খুব বেশি রিইনফোর্সমেন্ট প্রয়োজন হচ্ছে। তো আমরা যদি আহ, যেখানে যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট, আসলে আমরা একটু পরেই দেখবো যে রিইনফোর্সমেন্ট এরিয়া তো অলমোস্ট বেন্ডিং মোমেন্টের প্রপোর্শন, লিনিয়ার প্রপোর্শনেই আসে। তো যেখানে বেন্ডিং মোমেন্ট আসলে খুবই কম বা জিরো, সেখানে তো তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্ট সেখানে প্রোভাইড করেছি, সেটা এখানে কন্টিনিউ করা প্রয়োজন হচ্ছে না। তো আমরা বার আসলে কাট অফ করতে পারি, কেটে দিতে পারি, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই প্রোভাইড করার জন্য। তো বার কন্টিনিউ না করে আমরা কেটে দিতে পারি। আর বেন্ড পয়েন্ট বলতে আমরা আসলে এটাকে কাট না করে আমরা পজিটিভ রিইনফোর্সমেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করে নেগেটিভ রিইনফোর্সমেন্ট করে দিতে পারি। তো এরকম পয়েন্ট গুলো আসলে আমরা কোন কোন লোকেশনে এই কাট অফ বা বেন্ড আমরা করতে পারবো সেগুলোরই আলোচনা হচ্ছে প্রথমে। তো এখানে দেখতে পাচ্ছ, আহ, আমরা একটু আজকের লেকচারে বেশি টেক্সট রিড আউট করব, কারণ প্রত্যেকটা সেন্টেন্সই ভেরি ইম্পর্ট্যান্ট, আমি কোনোটাই মিস করতে চাই না। আহ, আমরা আসলে বার কাট অফ এবং বেন্ড পয়েন্ট কেন প্রোভাইড করব, এটা আমি একটু ইনিশিয়ালি ব্যাখ্যা করলাম। আরো ডিটেলস আমরা যদি ব্যাখ্যা করতে চাই, আমি এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম ড্র করেই দেখাই। যে একবারে যদি একটা সিম্পলি সাপোর্টেড বিমও হয়, এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমরা জানো যে এরকম আসবে আর কি। তো সাপোর্টের কাছে এখানে বেন্ডিং মোমেন্ট জিরো, অথচ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হচ্ছে অ্যাট মিড স্প্যানে, এম ম্যাক্স এখানে আসতেছে। তো এইখানে আমি তাহলে ম্যাক্সিমাম পজিটিভ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব বটম লেভেলে, আর অথচ সাপোর্টের নিকটে আমার কিন্তু বেন্ডিং মোমেন্ট আসলে জিরো। এবং তোমরা এই যে এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আসলে দেখতে পাচ্ছ যে টেনশন ইন রিইনফোর্সমেন্ট হুইচ ইজ ইকুয়াল টু এরিয়া অফ রিইনফোর্সমেন্ট টাইমস দ্য স্ট্রেস ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই জি। আমরা জানি যে এম ইকুয়াল টু ফোর্স ইনটু মোমেন্টাম জি। তো তাহলে টি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই জি, এই যে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এখানে, এটার কথা আমি বলছি। তো জি, এই যে যে জিটা, সেটা তো আসলে মোমেন্টাম, ইন্টারনাল লিভার আর্ম। তো এটা থ্রু আউট দা বিম অলমোস্ট মানে খুব ন্যারো রেঞ্জে ভ্যারি করে। তো এটাকে আমরা ফর সিম্পলিসিটি কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে জেড যদি কনস্ট্যান্ট হয়, এই যে জি আর কি বা জেড, সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে টেনশন ফোর্স ইন মেম্বার, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের প্রপোর্শনাল আমরা বলতে পারি। তো তাহলে এই সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আমি যেটা ফিগারে ড্র করেছি, সেখানে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে মিড স্প্যানে, আর সাপোর্টে হচ্ছে বেন্ডিং মোমেন্ট জিরো। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিড স্প্যান থেকে সাপোর্টের যতই প্রান্তে যাচ্ছি, বেন্ডিং মোমেন্ট কিন্তু আসলে প্যারাবোলিক্যালি এটা রিডিউস হয়ে সাপোর্ট এসে জিরো হয়ে যাচ্ছে। তো তাহলে আহ, আমরা আসলে যেহেতু টেনশন ফোর্স ইন রিইনফোর্সমেন্ট হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ এরিয়া অফ রিইনফোর্সমেন্ট টাইমস দ্য স্ট্রেস ইন রিইনফোর্সমেন্ট, তাহলে আমি যদি আহ, ওই একই রিইনফোর্সমেন্ট যেটা ম্যাক্সিমাম মোমেন্টের জন্য এখানে মিড স্প্যানে প্রোভাইড করেছি, সেই রিইনফোর্সমেন্টই যদি সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে আমার কিন্তু আসলে রিইনফোর্সমেন্টের অপচয় হচ্ছে, কারণ আমার এখানে সাপোর্টের এখানে ফোর্স জিরো। তাহলে আমি সেই ফোর্সের জন্য যতটুকু রিইনফোর্সমেন্ট দরকার ততটুকু এখানে প্রোভাইড করতে পারি। তো আমি যদি এই ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট, ফর এক্সাম্পল এখানে 4টা 16 মিলিমিটার বার আসছে মিড স্প্যানে, সেটাই যদি সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে আমার ডিজাইন কিন্তু ইকোনমিক হবে না। তো আমি ইকোনমিক ডিজাইন করার জন্য ম্যাটেরিয়াল সেভ করতে পারি। এবং সেই জন্য আসলে আমার বিভিন্ন পয়েন্ট লোকেশনে এসে এই 4টা 16 মিলি বার এখানে যে প্রোভাইড করেছি, সেটা হয়তো মনে করো এই 1/3 অফ 1/4 অফ স্প্যানে এসে
আমি এখানে হয়তো আমার দুইটা 16 মিলিমিটার বার হলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে এসে এটাকে কেটে দিব আর কি। তো এই পয়েন্ট গুলা কোথায় আসলে কাটতে পারবো সেটাই আসলে এখানকার আলোচনা। এখানে আমরা একটু দেখতে চাই, দেখো ইন আমরা একটু রিড আউট করবো। ইন ডিজাইন অফ ফ্লেক্সর moments, flexure stresses, concrete dimensions, and in longitudinal bar areas at critical moment sections of beams have been discussed. আমরা আগের গুলাতে আলোচনা করেছি আসলে these critical moment sections are generally at face of supports and near the middle of the span positive bending. So occasionally, hornsed members having variable depth or width are used so that concrete flexural capacity will agree more closely with the variation of bending moments along the span of a series of spans. However, usually prismatic beams with constant concrete cross-sectional dimensions are used to simplify formwork and thus reduce the cost. তো এখানে আসলে আমি একটা জিনিস বলেছি যে বেন্ডিং মোমেন্ট যেহেতু সাপোর্টের দিকে কমে আসছে, তাহলে আমরা জাস্ট প্রিজমেটিক বিমের, আমি বলেছি এখানে দেখো যে আমরা যদি প্রিজমেটিক বিম মানে হচ্ছে যে বিমের ক্রস সেকশন থ্রু আউট দ্য স্প্যান সেম, সেটাকে আমরা প্রিজমেটিক বিম বলি। আবারও বলছি, যে বিমের ক্রস সেকশনাল এরিয়া বা ক্রস সেকশনাল ডাইমেনশন থ্রু আউট দ্য স্প্যান, থ্রু আউট দ্য লেন্থ কনস্ট্যান্ট বা সেম, সেটাকে আমরা প্রিজমেটিক বিম বলছি। তাহলে আমি একটু আগে যে বার বেন্ড বা কাট অফের কথা বললাম সেটা হচ্ছে প্রিজমেটিক মেম্বারের জন্য। তার মানে আমার কংক্রিট ডাইমেনশন বা বিমের ডাইমেনশন, উইডথ এবং ডেপথ থ্রু আউট দ্য স্প্যান সব জায়গায় সেম, তাহলে আমি রিইনফোর্সমেন্ট কম বেশি করতে পারবো, কারণ আমার টেনশন ফোর্স ইন টেনসাইল স্টিল which varies proportionally with moment because the cross section is same. That's why G is constant. সো এটা হচ্ছে প্রিজমেটিক মেম্বারের জন্য, যেটাতে আমরা বার বেন্ড বা কাট অফ করতে পারবো। কিন্তু এছাড়াও আমি কনস্ট্যান্ট, তাহলে অন্যভাবেও আমি আসলে ইকোনমি অর্জন করতে পারি, যেটা আসলে করা যায়। যেমন আমরা জানি যে সাপোর্টের কাছে আসলে তাহলে আমাদের আসলে ফ্লেক্সারাল এবং শিয়ার দুইটার জন্য ডিজাইন করতে হয়, এছাড়া বন্ডের জন্য আমরা ডিজাইন করছি। তো সাপোর্টের এখানে আসলে ম্যাক্সিমাম শিয়ার আসে, কিন্তু শিয়ার জিরো হচ্ছে মিড স্প্যানে। আবার বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় মিড স্প্যানে, সিম্পলি সাপোর্টেড বিমের জন্য বলছি, কিন্তু বেন্ডিং মোমেন্ট জিরো হচ্ছে সাপোর্টের কাছে। তো হর্নস্ট বিম এখানে যে কথাটা বলছি, এ দেখো খেয়াল করে এখানে হর্নস্ট বিমের কথাটা আসছে। এই হর্নস্ট বিম যেটা, এটার ক্রস সেকশন থ্রু আউট দ্য স্প্যান সেম নয়। তোমরা হয়তো দেখে থাকবা ব্রিজ, বিশেষ করে যমুনা ব্রিজ বা লং স্প্যান ব্রিজ যেগুলো হয় সাধারণত থ্রু আউট দ্য স্প্যান উপরের সারফেস হয়তো সেম, এই লেফট সাপোর্ট এটা যদি হয় এরকম ভাবে ক্রস সেকশন হয়, অনেকটা আর্চ টাইপের দেখতে আর কি। তো এই দেখো মিড স্প্যানে যেখানে শিয়ার কম, এই ধরনের ডিজাইনে সাধারণত শিয়ারই গভর্ন করে ফ্লেক্সারের চেয়েও। তাহলে এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট বা ইফেক্টিভ ডেপথ অনেক কম এই সাপোর্টের তুলনায়। তো এরকম ভাবে হর্নস করেও কিন্তু আমরা রিইনফোর্সমেন্ট হয়তো সেম রাখবো, বা বিমের সেক্ষেত্রে বিমের ডেপথ বা উইডথ দুইটাকে আমরা কম্পেনসেট করে ইকোনমি অর্জন করতে পারি। তাহলে ইকোনমি কিন্তু দুই ভাবে অর্জন করা যায় ইকোনমিক্যাল ডিজাইনের জন্য। এক হচ্ছে আমি কংক্রিট ডাইমেনশন সেম রাখলাম, তার মানে আমার বিম প্রিজমেটিক হলো, কিন্তু রিইনফোর্সমেন্ট কম বেশি করব। যেখানে যে বেন্ডিং মোমেন্ট বেশি সেখানে বেশি রিইনফোর্সমেন্ট দিব, যেখানে বেন্ডিং মোমেন্ট কম সেখানে কম রিইনফোর্সমেন্ট দিব। আরেকটা ভাবে করতে পারি যে না, আমি থ্রু আউট দ্য স্প্যান হয়তো রিইনফোর্সমেন্ট সেমই রাখতে পারি, কিন্তু আমি কংক্রিট ডাইমেনশন ভ্যারি করাবো, সেটা ডেপথেও ভ্যারিয়েশন হতে পারে আবার উইডথেও ভ্যারিয়েশন হতে পারে। তো উইডথে সাধারণত ভ্যারিয়েশন করা হয় না, বরং ডেপথে ভ্যারিয়েশন করা হয়, যেটাকে আমরা এই যে হর্নস্ট বিম বলি। তোমরা যে লেফট সাইডেরটা দেখতে পাচ্ছ। তো এই দুই ভাবে আসলে আমরা করতে পারি, কিন্তু ইউজুয়াল প্র্যাকটিসে এই যে বললাম, আবারও বললাম যে হর্নস্ট পোর্শনটা আসলে সাধারণত করা হয় যেখানে শিয়ার খুব বেশি হয়, সাপোর্টের কাছে শিয়ার খুব বেশি হয়, সেখানে আসলে এই হর্নস্ট বিম ব্যবহার করা হয়। তাছাড়া আমরা সাধারণত রেক্টেঙ্গুলার বিম ব্যবহার করি, এবং এটাতে হেডরুম বেশি পাওয়া যায়, এর পজিটিভ ইম্প্যাক্ট অনেক আছে। যে কারণে আমরা থ্রু আউট দ্য স্প্যান কনস্ট্যান্ট সেকশন রেখে রিইনফোর্সমেন্টের পরিমাণ কম বেশি করি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ফ্রম দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাকচুয়ালি। তো আমরা এখানে আসলে কারণটা বললাম দুই। একটা হলো এটাও বলেছি যে আমরা আসলে বেন্ডিং রিইনফোর্সমেন্ট এখানে সেই যে কাট করে দিতে পারি, অথবা যদি কন্টিনিউয়াস বিম হয় ফর এক্সাম্পল, তাহলে আমার এই পাশে কিন্তু
এখানে সাপোর্টের উপরে কিন্তু এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসবে, তোমরা জানো। তো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জন্য আবার উপরে টপ সাইডে রিইনফোর্সমেন্ট লাগবে। তো সেটা আমরা বটম সাইডে যে পজিটিভ রিইনফোর্সমেন্ট ছিল মিড স্প্যান থেকে এই বরাবর আসছিল, সেটাকে আমরা বেন্ড করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করে উপরের দিকে নিয়ে গিয়ে সেটাকে নেগেটিভ রিইনফোর্সমেন্টে কনভার্ট করতে পারি। তো এভাবেও করা যায়। সেকেন্ড যেটা বললাম বেন্ট বার্স, এটার আসলে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বেশি। তার মানে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টিগ্রেটেড পয়েন্ট থেকে এটার পজিটিভ ইফেক্টটাই বেশি, কিন্তু এটাতে আবার লেবারও বেশি লাগে। সো দুইটার মাঝে আমাকে আসলে কম্পেনসেশন করে কোনটা ম্যাক্সিমাম, কোনটা বেস্ট ফিট ডিজাইন হয় সেটাই আমাকে সিলেক্ট করতে হবে। তো প্রিভিয়াস আমি বলবো হয়তো 20 or 30 years ago ওরকম সময় আমরা দেখেছি যে বেন্ড বার্স ব্যবহার করা হতো, কিন্তু আধুনিক কনস্ট্রাকশন সাইটে দেখবা যে সব বার আসলে কাটই করা হয়, বেন্ড বার সাধারণত ব্যবহার করা হয় না, স্পেশালি বিমে আর কি। তো আমরা আসলে দুই ভাবে এই কাট অফ পয়েন্ট বা বেন্ড পয়েন্ট, কোন পয়েন্টে আসলে আমরা এই রিইনফোর্সমেন্ট কাট করতে পারবো, কোন পয়েন্টে বেন্ড করতে পারবো, তার জন্য প্রথমে থিওরি থেকে আসবো, মেকানিক্স বেসড যে অ্যানালাইসিস সেখান থেকে আসবো যে এই ফর এক্সাম্পল মিড স্প্যানের যে পজিটিভ রিইনফোর্সমেন্ট কত দূরে গিয়ে এটা আমি শেষ করে দিতে পারবো, সবগুলাই কি কাট করবো নাকি অ্যাটলিস্ট মিনিমাম কিছু রিইনফোর্সমেন্ট আমাকে সাপোর্টের মধ্যে প্রোভাইড করতে হবে। তো থিওরি কি বলে একটা জিনিস, আর সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশন, আমরা আসলে প্র্যাকটিক্যালি কি করতে পারবো। দুইটাই আমরা দেখবো, প্রথমে থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট অফ আর বেন্ড এটা আমরা দেখবো, পরে দেখবো যে আসলে প্র্যাকটিক্যাল কনসিডারেশনের জন্য এসিআই কোড কি বলছে, এমনকি প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার্সরাও কি করতেছে সেটাও আমরা দেখবো আর কি। তো এখানে আসলে বেসিক ইকুয়েশন থেকে তোমরা দেখলে যে তাহলে যদি আমার প্রিজমেটিক বিম হয় যেটার ক্রস সেকশন থ্রুআউট দ্য স্প্যান সেম, তাহলে তার জন্য মোমেন্ট আর্ম, ইন্টারনাল মোমেন্ট আর্ম বা ইন্টারনাল লিভার আর্ম জেড যেটা সেটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি যে টেনশন ইন রিইনফোর্সিং বার টি ইজ প্রপোর্শনাল টু দ্য বেন্ডিং মোমেন্ট যে কোনো একটা সেকশনে। তো তাই যদি হয় তাহলে যেখানে বেন্ডিং মোমেন্ট বেশি সেখানে আমার টেনশন ফোর্স বেশি আসবে, তার মানে আমি যদি সেম স্ট্রেস রাখি তাহলে আমার বেশি রিইনফোর্সমেন্ট লাগবে। আবার যদি আমরা সাধারণত এখানে এফএস বলা আছে, কিন্তু এটা আমরা তোমরা জানো যে ইল্ড স্ট্রেস ব্যবহার করে আমরা ডিজাইন করে থাকি। তো তাহলে যেখানে আসলে মোমেন্ট ম্যাক্সিমাম সেখানে আমাকে আসলে বেশি পরিমাণ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, যেহেতু আমরা স্টিলের ইল্ড স্ট্রেস দিয়ে ডিজাইন করতেছি। আর যেখানে মোমেন্ট কম তাহলে আমাকে সেখানে কম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলেই হয়। তো এখানে আমরা একটু পড়তে চাই, এই যেটা ইম্পর্টেন্ট সেটা পড়ি। সিন্স ইট ইজ ডিজায়ারেবল টু ডিজাইন সো দ্যাট দ্য স্টিল এভরিহোয়ার ইন দ্য বিম ইজ as nearly fully stressed as possible, it follows that the required steel area is very nearly proportional to the bending moment. আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি একটু মেক শিওর করে নিলাম যে এটা রেকর্ড হচ্ছে আর কি। তো তাহলে it follows that the required steel area is very nearly proportional to the bending moment. To illustrate, স্যার মাঝে মাঝে আমরা কিছু শুনতে পাচ্ছি না। শুনতে না পাওয়ার কারণ কি আমি আসলে জানি না। এনিওয়ে আমরা কন্টিনিউ করি। তো এখানে তোমার একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য এটা দেখো দেখানো আছে, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বেন্ডিং মোমেন্ট, সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমরা জানি যে সাপোর্টে আসলে বেন্ডিং মোমেন্ট এখানে হচ্ছে 0, এই যে এখানে আসলে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে। তো তাহলে আমার বেন্ডিং মোমেন্ট যেখানে যেমন এই যে যেমন এখানে 67% হয়তো 1/3, তাহলে এই যে যে পয়েন্টটা দেখো, একটু হাইলাইট করে দেখাই, এই যে যে পয়েন্ট দুইটা এখানে এখানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট এসে 2/3 হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হচ্ছে এখানে এম ম্যাক্স, সেখান থেকে আমি সাপোর্ট থেকে এই এরকম প্রান্তে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বেন্ডিং মোমেন্ট হয়ে যাচ্ছে 2/3। তাহলে 2/3 যদি বেন্ডিং মোমেন্ট হয়ে যায় তাহলে আমি 1/3 রিইনফোর্সমেন্ট কিন্তু শর্ট করতে পারবো। আমার ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে এই সেকশনে। তো এখানে যে রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করলাম তার 1/3 আমি এখানে কমিয়ে দিতে পারি। অনুরূপভাবে এই যে এই পয়েন্ট গুলাতে গিয়ে দেখো তোমার বেন্ডিং মোমেন্ট হয়ে যাচ্ছে হচ্ছে 1/3, তাহলে আমি 2/3 রিইনফোর্সমেন্ট এখানে কন্টিনিউ কাট করতে পারি, জাস্ট 1/3 রিইনফোর্সমেন্ট আমি কন্টিনিউ করব। নিচের এখানেও সেই কথাগুলো আসলে তোমার দেখো বলা আছে যে থিওরিটিক্যাল পয়েন্ট কাট পয়েন্টস ফর 1/3 অফ এএস
এখানে বলা হচ্ছে থিওরিটিক্যাল কাট পয়েন্টস ফর অ্যাডিশনাল 1/3 অফ এএস, তার মানে এই পয়েন্টে গিয়ে আমার 2/3 রিইনফোর্সমেন্ট 2/3 অফ এএস এটা আমি কাট করতে পারবো। আর বাকি যেটা আছে সেটা এই যে স্প্যানের শেষ পর্যন্ত কন্টিনিউ হবে আর কি। তো এটা আসলে আমরা আহ এটা দেখলাম হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। এখন আমার যদি একটা কন্টিনিউয়াস বিম হয় তাহলে আমার সাপোর্টে নেগেটিভ মোমেন্টও থাকবে। সাপোর্টে যেখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এখানে যে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো ডায়াগ্রাম আসলে দুইটা দেখানো আছে, একটা হলো নিচেরটা আর একটা হলো উপরেরটা। এই দুইটা হলো অল্টারনেট লোডিং এর জন্য, অল্টারনেটিভ লোড প্যাটার্ন, যেটা তোমরা হয়তো পরে এসে অ্যানালাইসিসে দেখবা যে আমার লোডিং প্যাটার্ন ইউজ করে আমাদেরকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স এগুলা কন্ডাক্ট করতে হয় যদি আমরা মানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে আসি, অথবা এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট যেগুলো আছে সেগুলোও যদি ব্যবহার করি, মোমেন্ট শিয়ার কোএফিসিয়েন্ট যেগুলো আছে, তাতে আমাকে লোডিং প্যাটার্ন আসলে ইউজ করতে হয়। তো ফর এক্সাম্পল একটা লোডিং প্যাটার্নের জন্য তোমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এই নিচেরটা, আবার সেকেন্ড আরেকটা প্যাটার্ন লোড প্যাটার্নের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে উপরেরটা। তো তাহলে আমরা যে এনভেলপ, তোমরা হয়তো নাম শুনে থাকবা, যে এই দুইটা মিলিয়ে যে এনভেলপ ডায়াগ্রাম আসবে, আমি আমার বিমটা কেমন ভাবে ডিজাইন করব যাতে ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য এটা সেফ থাকে, আবার ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য এটা সেফ থাকে। তাহলে নিচের যেটা ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিচ্ছে এই রিজিয়নে, আর উপরের যেটা সেটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দিচ্ছে হচ্ছে আপার রিজিয়নে। তো এখানে দেখো কন্টিনিউয়াস স্প্যান যদি হয়, কার জন্য একটু মিউট করে নাও, নয়েজ আসতেছে খুব। এখানেও তোমার থিওরিটিক্যালি যে পয়েন্টে আসলে গিয়ে যতটুকু মোমেন্ট আছে, জাস্ট তার কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট আমি কাট করতে পারি সেটা এখানে দেখানো আছে। এটা কমপ্লেক্স কিছু না, আমি এত আলোচনা করছি না। এসিআই এখানে তোমার হচ্ছে বইয়ে একটা ফিগারও দেওয়া আছে যে আমি যদি সাপোর্ট থেকে মিড স্প্যান পর্যন্ত যাই, জাস্ট এটা সিম্পলি সাপোর্টেড বিমে, দিস ইজ ইউজেবল ফর সিম্পলি সাপোর্টেড বিম। এখানে খেয়াল করো যে ম্যাক্সিমাম মোমেন্ট 1/8 WL²/8, যেটা আসলে সিম্পলি সাপোর্টেড বিমের জন্যই হয়। এমইউ মানে হচ্ছে ফ্যাক্টরড আলটিমেট মোমেন্ট। তো এটা হচ্ছে ফর সিম্পলি সাপোর্টেড বিম। এখানে যদি লিখতে হয় লিখতে পারো সিম্পলি সাপোর্টেড বিম বা সিম্পল বিম। এটা হচ্ছে ফর সিম্পলি সাপোর্টেড বিম এর জন্য। তো এখানে খেয়াল করো এই ভাবে আমরা আসলে নির্ণয় করতে পারি। রিমেম্বার, দিস ইজ দ্য থিওরিটিক্যাল কাট পয়েন্ট, তার মানে থিওরি থেকে আমরা আসলে যে পয়েন্টটা পাচ্ছি সেখানে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে এবং কি পরিমাণে ইনফোর্সমেন্ট কাট করতে পারবো আমরা এই ফিগার থেকে আসতে পারি। খেয়াল করে দেখো যে সাপোর্ট থেকে আমি যদি টোটাল স্প্যানের জাস্ট 10% ডিস্টেন্সে আসি, তাহলে এখানে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আমার রিইনফোর্সমেন্ট কাট করতে পারবো হচ্ছে অলমোস্ট কত, প্রায় 77%, সরি 63%, আমি বলবো 63% রিইনফোর্সমেন্ট আমি কাট করতে পারি। তাহলে জাস্ট বাকি 23 বা 33% রিইনফোর্সমেন্ট কন্টিনিউ করলে, সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করলে হয়ে যায়। অনুরূপভাবে নিচের এই যে যে ফিগারটা দেখানো আছে এখানেও নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য আসলে দেখানো, সরি কন্টিনিউয়াস বিমের জন্য। উপরেরটা হচ্ছে জাস্ট সিম্পলি সাপোর্টেড বিমের জন্য, আর নিচেরটা হচ্ছে কন্টিনিউয়াস বিমের জন্য। রিমেম্বার এগুলা হচ্ছে, আমি যদি কন্টিনিউয়াস, সব জায়গায় আসলে ডিস্টার্ব, কন্টিনিউয়াস বিম। তো কন্টিনিউয়াস বিমের জন্য আমরা যদি মোমেন্ট কোএফিসিয়েন্ট দিয়ে আসলে অ্যানালাইসিস করি লোডিং প্যাটার্ন কনসিডার করে, তাহলে দেখো এই ফিগার আসলে দেখানো আছে যে কতটুকু বটম রিইনফোর্সমেন্ট আমি বেন্ট আপ করতে পারবো বা কাট অফ করতে পারবো। আবার নিচেও এখানে দেখানো আছে যে টপ রিইনফোর্সমেন্ট যেটা নেগেটিভ জন্য আমরা প্রোভাইড করছি তার কত পার্সেন্ট কাট করতে পারবো বা ডাউন করতে পারবো। তার মানে সাপোর্টের ফেস থেকে আমি কত ডিস্টেন্সে গিয়ে আমার কতটুকু রিইনফোর্সমেন্ট কাট করতে পারবো সেটার পার্সেন্টেজ এখানে দেখানো আছে। দেখো আমরা যদি এই কোএফিসিয়েন্ট দিয়ে বেন্ডিং মোমেন্ট নির্ণয় করি, তোমরা স্ল্যাবে দেখবা, আমরা নেক্সট ক্লাস থেকে স্ল্যাব আলোচনা করব, সেখানেও এটা আসবে। বিমেও হয়তো কন্টিনিউয়াস বিমের জন্য তোমরা এটা অলরেডি পরিচিত থাকতে পারো, আই এম নট শিওর, বাট আমাদের নেক্সট ক্লাস থেকে এটা আসবে। তো আমরা যখন দেখবো যে একটা সাপোর্ট কন্ডিশনের জন্য নেগেটিভ বেন্ডিং মোমেন্ট 1/24 WL² দিয়ে নির্ণয় করেছি, তখন আমি এই কার্ভটা ব্যবহার করতে পারি, থিওরিটিক্যাল কাট পয়েন্ট
বেন্ড পয়েন্টের জন্য। অনুরূপভাবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আমি যখন ওই কন্টিনিউয়াস স্প্যানের কন্টিনিউয়াস বিমের জন্য নির্ণয় করব, তাহলে কোন ইকুয়েশন আমার জন্য ব্যবহার উপযোগী সেটার রেসপেক্টে আমি কত পার্সেন্ট ইনফোর্সমেন্ট সাপোর্ট থেকে কত দূরত্বে কাট করতে পারবো বা বেন্ড করতে পারবো সেটা এখানে দেখানো আছে। তো এই হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল কাট পয়েন্ট বা বেন্ড পয়েন্ট। আমরা এখানে আহ আর বেশি আলোচনা করব না, বরং আমরা চলে যাই প্র্যাকটিক্যাল কনসিডারেশন। এসিআই কোড রিকমেন্ডেশন যেটা, সেটা আমরা একটু দেখতে চাই। প্র্যাকটিক্যাল কনসিডারেশনস এন্ড এসিআই কোড রিকোয়ারমেন্টস। তো আমরা থিওরিটিক্যাল কনসিডারেশন থেকে দেখলাম যে বেন্ডিং মোমেন্ট আসলে যেখানে জিরো আমরা বলতে পারি সেখানে কোনো রিইনফোর্সমেন্টেরই প্রয়োজন নাই। ফর এক্সাম্পল, কন্টিনিউয়াস বিমের যে ইনফ্লেকশন পয়েন্ট, আমরা একটু উপরের ফিগার থেকে দেখে আসতে চাই। এই যে এই যেখানে বেন্ডিং মোমেন্ট আসলে জিরো, সেগুলো হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্স, যা তোমরা জানো কন্টিনিউয়াস বিম যদি হয়। ইনফ্লেকশন পয়েন্ট আমি এখানে আর লিখতেছি না। তো এই ইনফ্লেকশন পয়েন্ট তার মানে এখানে বেন্ডিং মোমেন্ট জিরো। তো নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা আমি টপে প্রোভাইড করব, এইটা এই যে যে পয়েন্ট এখানে আমি দেখাচ্ছি, এটার এই বাম পাশে ডান পাশে থাকতে হবে, অনুরূপভাবে এইটার এই বাম পাশে থাকতে হবে। তো এই রিইনফোর্সমেন্ট গুলা আমি, যেহেতু এখানে বেন্ডিং মোমেন্ট জিরো এবং এর লেফট সাইডে এবং এই পয়েন্টের রাইট সাইডে আর বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট নাই, তাহলে আমি কিন্তু রিইনফোর্সমেন্ট এখানে থিওরিটিক্যাল পয়েন্ট অফ কনসিডারেশন থেকে কাট করে দিতে পারি এই পয়েন্টে। কিন্তু প্র্যাকটিক্যাল কনসিডারেশন নেই, সেটা করা যাবে না। সেটা আহ, করা যাবে না, বরং কিছু রিকমেন্ডেশন আছে এসিআই কোড সেটা বলতেছে যে এখানে আসলে কোন পয়েন্টে গিয়ে তুমি আসলে আলটিমেটলি কাট করতে পারবা। দেখা, এখানে আমরা থিওরিতে বুঝতেছি যে এখানে যেহেতু বেন্ডিং মোমেন্ট জিরো, এখানেই কাট করতে পারবো, কিন্তু এসিআই কোড বলছে না, এখানে কাট করা যাবে না, বরং তার থেকে আরো কিছু দূর ভিতরে গিয়ে সেখানে গিয়ে কাট করতে হবে। তো সেই রিকোয়ারমেন্ট গুলা কেমন আমরা সেটা একটু দেখতে চাই। আচ্ছা, ক- তোমাদের চ্যাট পড়ার তো সুযোগ পাচ্ছি না। আচ্ছা, আমার এখানে ইন্টারনেট খুব উইক দেখাচ্ছে, সেজন্য সম্ভবত কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না। আমি কয়েকবার মেসেজ দেখেছি যে ইওর কানেকশন ইজ আনস্টেবল। এটা বিডিরেন এর কানেকশন, আমি জানি না আসলে এখন এটা যদি বেস্ট না হয় করার কিছু নাই। ইন্টারনেটের উপরে তো আমরা কিছু করতে পারি না। এনিওয়ে, আমরা চেষ্টা করে যাই, ঠিক আছে। আর লেকচার তো রেকর্ডেড থাকছে, আমার মনে হয় পরেও, এখন শুনতে না পারলে পরে একটু দেখে নিও আর কি। তো প্র্যাকটিক্যাল কনসিডারেশন এন্ড এসএআই কোড রিকোয়ারমেন্টস আমরা একটু রিড আউট করতে চাই। আহ, একটু আগে যেটা বললাম সেটা দেখো এখানে খণ্ডিত হবে। অ্যাকচুয়ালি ইন নো কেস শুড দ্য টেনসাইল স্টিল বি ডিসকন্টিনিউড এক্স্যাক্টলি এট দ্য থিওরিটিক্যালি ডিসক্রাইব পয়েন্টস, যেটা একটু আগে বললাম সেটাই। তার মানে কোনো জায়গায় যেখানে পয়েন্ট থিওরিটিক্যালি ডিসক্রাইব পয়েন্ট, যেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন, আমরা জানি মেকানিক্স থেকে আমরা সেই পয়েন্টটা নির্ণয় করতে পারি, সাপোর্ট থেকে কত দূরত্বে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন যেখানে মোমেন্ট জিরো, সেই পয়েন্ট আমরা রিইনফোর্সমেন্ট থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কাট করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি ইন নো কেস, এখানে বলা হচ্ছে ইন নো কেস শুড দ্য টেনসাইল স্টিল বি ডিসকন্টিনিউড এক্স্যাক্টলি এট দ্য থিওরিটিক্যালি ডিসক্রাইব পয়েন্টস when diagonal tension cracks form an internal redistribution of forces occurs in a beam. Prior to cracking, the steel tensile force at any point is proportional to the moment at a vertical section passing through the point. However, after the crack has formed, the tensile force in the steel at the crack is governed by moment at a section nearer midspan, which may be much larger. এখানে আসলে এটার পিছনে কারণ বলা হচ্ছে যে আমি কেন এক্স্যাক্টলি এই যে যে থিওরিটিক্যাল পয়েন্ট গুলা বলছি, সেই পয়েন্ট গুলাতে আমি রিইনফোর্সমেন্ট বেন্ড বা কাট করতে পারবো না সেখানের। তার জন্য পিছনের কারণ হিসেবে এখানে কতগুলা পয়েন্ট বলা হচ্ছে। একটা বলা হচ্ছে যে ক্রাক ডেভেলপ যখন করে ডায়াগোনাল টেনশন ক্রাক, শিয়ার এবং ফ্লেক্সারের কম্বিনেশনে, তখন কিন্তু বিমের ভিতরে ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন অফ ফোর্সেস ঘটে। তো এই ফোর্স গুলার আসলে ট্রান্সফর্ম যখন হয়, তখন সেটা বিমের সাডেন ফেইলর কে রেজিস্ট করার জন্য আমরা ঠিক এক্স্যাক্টলি যে পয়েন্টে থিওরিটিক্যালি কাট করতে পারি সেই পয়েন্টে কাট করতে পারবো না। আহ এটা এটা হচ্ছে বিমের ফেইলর এড়ানোর জন্য। আবার আরো কয়েকটা কারণ এখানে বলা হচ্ছে। ফার্দার মোর দ্য অ্যাকচুয়াল মোমেন্ট ডায়াগ্রাম মে ডিফার ফ্রম দ্যাট ইউজড অ্যাজ ডিজাইন বেসিস ডিউ টু অ্যাপ্রক্সিমেশন অফ রিয়েল লোডস। তো এই সমস্ত কয়েকটা কারণে আমাদেরকে এখানে মিনিমাম যে অ্যামাউন্টটা আরো দেখো বাড়াতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। In recognition of these facts, ACI Code 1210 requires that
every bar be continued at least a distance equal to the effective depth of the beam or 12 bar diameters, whichever is larger, beyond the point at which it is theoretically no longer required to resist stresses. তার মানে আমরা থিওরিটিক্যালি যে পয়েন্টে গিয়ে কাট করতে পারতাম, যেমন পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেখানে কোনো রিইনফোর্সমেন্ট প্রয়োজন নাই, আমরা ওখানে এক্স্যাক্টলি কেটে দিতে পারি রিইনফোর্সিং বার। কিন্তু এসিআই কোড বলছে যে উপরের যে দুইটা প্রবলেমের কথা বলা হচ্ছে, সেই দুইটা প্রবলেম এড়াতে চাইলে সে আমরা ওই থিওরিটিক্যাল যে পয়েন্ট অফ বেন্ডিং বা পয়েন্ট অফ কাট অফ পেলাম, সেটার সাথে আরো অ্যাডিশনাল একটা অ্যামাউন্ট যোগ করতে হবে রিইনফোর্সমেন্টের লেন্থে, যেটা হচ্ছে তার ইফেক্টিভ ডেপথ এর অথবা 12 বার ডায়ামিটার এর মধ্যে যেটা বড় ঠিক ততটুকু পরিমাণ ওই কাট অফ পয়েন্ট থেকে আরো এক্সটেন্ড করতে হবে। তার মানে থিওরিটিক্যাল যে কাট অফ পয়েন্ট ছিল, আমরা এখান থেকে দেখতে চাই ফর এক্সাম্পল এই পয়েন্টে আমি এসে ঠিক এক্স্যাক্টলি এখানে যেহেতু ইনফ্লেকশন পয়েন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট এখানে কাট করতে পারতাম, কিন্তু না, সেটা না করে আমাকে রিইনফোর্সমেন্ট মিনিমাম আরো কিছু অ্যামাউন্ট এদিকে প্রোভাইড করতে হবে, যেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম অথবা 12 ডায়ামিটার অফ বার, যে বার আমি কাট করতে চাচ্ছি সেই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম ঠিক ততটুকু অ্যামাউন্ট মিনিমাম তোমাকে এই ইনফ্লেকশন পয়েন্টের বাইরেও প্রোভাইড করতে হবে। তো এটাই হচ্ছে ওখানকার কথা। আমরা ফিরে যাই। এটা হলো এসিআই কোড রিকোয়ারমেন্ট বা প্র্যাকটিক্যাল কনসিডারেশন। তো এইটা করা লাগবে না আরো দুইটা ক্ষেত্র, এটা তোমাকে সব জায়গায় করতে হবে এক্সেপ্ট দিস টু কেসেস, এক্সেপ্ট এট সাপোর্টস অফ সিম্পল স্প্যান্স এন্ড এট দ্য ফ্রি এন্ড অফ ক্যান্টিলিভার্স। আমরা জানি যে সিম্পলি সাপোর্টেড বিমের এন্ডে যেখানে বেন্ডিং মোমেন্ট জিরো, সেখানে এটা করার প্রয়োজন নাই। আর যেখানে ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ড, সেখানেও কিন্তু বেন্ডিং মোমেন্ট জিরো, সেখানেও এই 12 ডিয়ামিটার অফ বার অথবা ডি এর পরিমাণ যেটা ম্যাক্স, ডি এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেই পরিমাণ যে এক্সটেনশন দিতে হবে সেটা করা লাগবে না। In addition, it is necessary that the calculated stress in the steel at each section be developed by adequate embedded length or end anchorage or a combination of the two. আমরা জানি যে আমরা ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করি হয় দুইটা ভাবে, একটা হচ্ছে এমবেডমেন্ট লেন্থ দিয়ে, তার মানে স্ট্রেট বার প্রোভাইড করলাম, সেখানে যে অ্যাঙ্করেজ বা বন্ডের মাধ্যমে যে লেন্থটা লাগলো সেটা, প্লাস হচ্ছে আমরা যদি স্পেশাল অ্যাঙ্করেজ, এন্ড অ্যাঙ্করেজ প্রোভাইড করি, যেমন হেডেড বার, হুকড বার আমরা ইউজ করেছি। তো এই দুইটার কম্বিনেশনে অথবা তাদের শুধু এমবেডমেন্ট লেন্থ অথবা এই দুইটার কম্বিনেশন, এইভাবে আমরা আসলে সাধারণত বারের স্ট্রেস ডেভেলপ করতে পারি বা করে থাকি। For the usual case with no special end anchorage, this means that the full development length LD must be provided beyond critical section at which peak stress exists. তার মানে আমার এখানে জাস্ট ডেভেলপমেন্ট লেন্থের কথাটাই আসছে, যে আমরা যে পয়েন্টে আসলে কোন একটা পয়েন্টের যে স্ট্রেস আছে রিইনফোর্সমেন্টের মধ্যে, বেন্ডিং মোমেন্টের প্রপোর্শনাল যে স্ট্রেস বা টেনসাইল ফোর্স আছে, তার ডান দিকে অথবা বাম দিকে বোথ ডিরেকশনে কিন্তু ওই বারের ডেভেলপমেন্ট লেন্থ যতটুকু ততটুকু অ্যাটলিস্ট কিন্তু প্রোভাইড আমাকে করতে হচ্ছেই, সে কথাটা এখানে বলা হচ্ছে। These critical sections are located at points of maximum moment and at points where adjacent terminated reinforcement is no longer needed to resist the bending. তো এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কোথায় সেটা বলা হলো, যে পয়েন্ট অফ ম্যাক্সিমাম মোমেন্ট, তার মানে যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে সাপোর্টের ঠিক উপরে, এবং পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য এট দ্য মিড স্প্যান, whether it's simply supported or continuous, at points where, এবং আরো কিছু পয়েন্ট আছে যেটা হলো at points where adjacent terminated reinforcement is no longer needed to resist the bending. তো এই পয়েন্ট গুলাকে আসলে ক্রিটিক্যাল পয়েন্ট হিসাবে নিতে হয়, যেখানে আমাকে রিইনফোর্সমেন্টের যে ডেভেলপমেন্ট লেন্থ বোথ সাইডে, সেটা আমাকে মিনিমাম এই ডেভেলপমেন্ট লেন্থটা বোথ সাইড আমাকে প্রোভাইড করতেই হবে। তো এই কয়েকটা প্রবলেম রিকগনাইজ করে আসলে এসিআই কোড কিছু রিকমেন্ডেশন দিচ্ছে। একটা দুইটা গেল হচ্ছে যে থিওরিটিক্যালি যেখানে যতটুকু প্রয়োজন তার থেকেও অ্যাটলিস্ট ইফেক্টিভ ডেপথ প্লাস হচ্ছে 12 বার ডায়ামিটার, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেই পরিমাণ অ্যাডিশনাল লেন্থ তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে যদি শুধু স্ট্রেট বার হয়। কোনো ধরনের এন্ড অ্যাঙ্করেজ যেমন হুকড বার অথবা হেডেড বার, এইভাবে যদি আমরা কোনো এন্ড অ্যাঙ্করেজ প্রোভাইড না করি, জাস্ট স্ট্রেট রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা ডেভেলপমেন্ট লেন্থ ডেভেলপ করাতে চাই,
মানে স্ট্রেস ডেভেলপ করাতে চাই, তাহলে অবশ্যই আমাকে যে পয়েন্টে কাট করতে পারি সেই পয়েন্ট থেকে থিওরিটিক্যালি যে পয়েন্ট তার সাথে আহ, এই অ্যামাউন্ট যোগ করতে হবে, ইফেক্টিভ ডেপথ অফ বিম অর 12 ডায়ামিটারস অফ বার। তো এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। আর পরের যে কিছু প্রবলেমের কথা আসতেছে দেখো, ফার্দার রিফ্লেক্টিং দ্য পসিবল চেঞ্জ ইন পিক স্ট্রেস লোকেশন। আমরা স্ট্রেস লোকেশন ম্যাক্সিমাম কোথায় কোথায় সেগুলো বলেছি। তো এই পিক স্ট্রেস লোকেশনে যেহেতু চেঞ্জ হতে পারে বিভিন্ন স্প্যানের জন্য, তোমরা জানো যে সাপোর্ট কন্ডিশন এবং স্প্যান লেন্থ ভ্যারি করলেও কিন্তু এই যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যে কোএফিসিয়েন্ট আমরা উপরের একটা ফিগারে দেখে আসলাম অনেকগুলা, কোথাও 1/24, কোথাও 1/17, কোথাও 1/11, কোথাও 1/14, এগুলা কিন্তু সাপোর্ট কন্ডিশন প্লাস হচ্ছে স্প্যানের উপরে ভ্যারি করেও চেঞ্জ হতে পারে। তো পিক স্ট্রেস আসলে লোকেশন যেহেতু ডিফারেন্ট হতে পারে, সেটাকেও রিকগনাইজ করে এসিআই কোড আরো কিছু রেস্ট্রিকশন আসলে এমপ্লয় করেছে। যেমন এসিআই কোড 12.11 requires that at least one third of the positive moment still, at least one third of the positive moment still for simply supported beam। আর যদি এটা কন্টিনিউয়াস স্প্যান হয় তাহলে 1/4 হবে। তাহলে দুইটা দেখো, 1/3 হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আর 1/4 হচ্ছে কন্টিনিউয়াস বিমের জন্য। সেটা কি করতে হবে? ACI code 12.11 requires that at least one third of the positive moment still be continued uninterrupted along the same pace of the beam a distance at least 6 inch into the support। আমি সহজ করে যদি বলতে চাই তাহলে আমি বলবো যে এসিআই কোড বলতে চাচ্ছে যে আমাকে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য পজিটিভ রিইনফোর্সমেন্ট, যেটা ম্যাক্সিমাম পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে বিমের বটম লেভেলে আমরা যেটা দেই মিড স্প্যানে, তার অ্যাটলিস্ট 1/3। আর যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে পজিটিভ রিইনফোর্সমেন্ট অ্যাটলিস্ট 1/4, তার মানে 4/1 আমাকে অবশ্যই নিয়ারেস্ট যে সাপোর্ট আর কি সেই সাপোর্টের মধ্যে মিনিমাম 6 ইঞ্চি ইনক্লুড করাতে হবে। এটাই হচ্ছে বেসিক কথা। তাহলে আমার যদি মনে করো 4টা 16 মিলিমিটার বার থাকে একটা কন্টিনিউয়াস বিমের পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে, তাহলে সাপোর্টের এখানে আমাকে অ্যাটলিস্ট একটা রিইনফোর্সমেন্ট, অ্যাটলিস্ট আমি বলেছি অ্যাটলিস্ট একটা রিইনফোর্সমেন্ট সাপোর্টের মধ্যে এট মিনিমাম 6 ইঞ্চ প্রোভাইড করতে হবে, মিনিমাম 6 ইঞ্চ ঢুকাতে হবে আর কি। তো সাধারণত আমরা জানি যে দুইটার নিচে রিইনফোর্সমেন্ট তো কন্টিনিউ করা যায় না, কারণ আমাদেরকে শেয়ার রিইনফোর্সমেন্ট, শেয়ার স্ট্রাপ যেগুলো সেগুলো হোল্ড করার জন্য আমাকে মিনিমাম বিমের যে কোনো সেকশনে 4টা রিইনফোর্সমেন্ট লাগেই। তো টপে 2টা নিচে 2টা আমরা এটা সাধারণত প্রোভাইড করে থাকি। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর প্র্যাকটিক্যালি আমরা যেটা করি সেটা তো সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে। এনিওয়ে আমরা আগে যাই। হোয়েন এ ফ্লেক্সারাল মেম্বার ইজ এ পার্ট অফ primary lateral load resisting system, positive moment reinforcement required to be extended into the support must be anchored to develop the yield strength of the bars at the face of the support to account for possibility of the reversal of moment at supports। আমি এটাকে একটু এক্সপ্লেন করতে চাই। যদি আর্থকুয়েক প্রোন জোন হয়, যেমন বাংলাদেশে জোন 2, জোন 3, তোমরা জানো যে এখন নতুন বিএনবিসি তে 4টা জোনে ভাগ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমি জোন 3 এবং 4 বলবো। এগুলাতে আসলে যদি আমরা সাইসমিক রেজিস্ট্যান্ট ডিজাইন করতে চাই, তাহলে আমরা যদি মোমেন্ট ফ্রেম তৈরি করি, তার মানে বিম কলাম যে কানেকশন, সেই কানেকশনের মাধ্যমে আমরা যদি বেন্ডিং মোমেন্ট বা ল্যাটারাল লোডের জন্য যে মোমেন্ট আসে সেটা যদি রেজিস্ট করতে চাই, তাহলে পজিটিভ রিইনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেন্থ ডেভেলপ করানোর জন্য আমি পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা সাপোর্টের মধ্যে প্রোভাইড করব সেটাকে অবশ্যই এমন ভাবে অ্যাঙ্কর করতে হবে যাতে করে এই পজিটিভ রিইনফোর্সমেন্টেরও ইল্ডিং হতে পারে। তোমরা জানো যে এই এই যে যে উপরের 2-3টা লাইনের ব্যাখ্যায় আমরা এরকম ভাবে বলতে পারি যে একটা সিম্পলি সাপোর্ট যদি একটা কন্টিনিউয়াস বিমই ধরো, যে কন্টিনিউয়াস বিমের আসলে হয়তো কেমন একটা কন্টিনিউয়াস বিমের পজিটিভ রিইনফোর্সমেন্ট আমরা সাপোর্টের নিকটে, এই দুইটা যদি আমার কলাম হয়, পজিটিভ রিইনফোর্সমেন্ট ম্যাক্সিমাম লাগবে এখানে, আমি হয়তো অল্প পরিমাণ রিইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করব আর হয়তো 6 ইঞ্চ জাস্ট প্রোভাইড করে ছেড়ে দিলাম। এটা হচ্ছে যদি সাইসমিক রেজিস্ট্যান্ট ডিজাইন না হয়, বিশেষ করে যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম তোমরা নেক্সট ইয়ারেও হয়তো আরো বেশি ডিটেইলস পড়বা। তো তখন আমি জাস্ট এই রিইনফোর্সমেন্ট যদি 6 ইঞ্চ এনে এখানে জাস্ট ইনসার্ট করে রেখে দেই, তাহলে যখন
মোমেন্ট রিভার্সাল হয়ে এই রিজিয়নে আসলে তোমার নিচের রিজিয়নে আসলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে, তখন কিন্তু এটা মোমেন্ট ডেভেলপ করাতে পারবে না, তখন স্ট্রাকচারে ফেল হবে। তো সেই সেই জন্য এখানে বলা হচ্ছে যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয়, তাহলে এই যে যে রিইনফোর্সমেন্ট আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট সাপোর্টের মধ্যে প্রোভাইড করলাম, তাহলে সেটাকে এখানে এন্ড অ্যাঙ্করেজ এমন ভাবে প্রোভাইড করতে হবে, এই যে নিচের রিইনফোর্সমেন্টটাকে কলামের মধ্যে এন্ড অ্যাঙ্করেজ এমন ভাবে প্রোভাইড করতে হবে যাতে করে এই কলামের ফেসে নিচের পজিটিভ রিইনফোর্সমেন্টটাও ইল্ড স্ট্রেস ডেভেলপ করতে পারে, তার ইল্ড স্ট্রেংথটা যাতে ইউজ করা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই যে স্পেশাল অ্যাঙ্করেজ, হয়তো বেন্ড বার অথবা হেডেড বার অথবা হুকড বার এরকম ভাবে প্রোভাইড করতে হবে, সেটা বলা হচ্ছে এখানে। এছাড়াও আরো রিকোয়ারমেন্ট আছে, দেখো, অ্যাকর্ডিং টু এসিআই কোড 12.12, at least one third of the total reinforcement provided for negative moment at the support must be extended beyond the extreme position of the point of inflection at a distance not less than 1/16 the clear span or 12 dB, whichever is greatest. তাহলে এখানে কিন্তু আর একটা রিকোয়ারমেন্ট চলে আসলো। আমরা উপরেরটাতে দেখেছি যে ইফেক্টিভ ডেপথ ডি অথবা 12 ডায়ামিটার অফ বার, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম এই থিওরিটিক্যাল পয়েন্ট থেকে, তার এতটুকু পরিমাণ আসলে আমাকে বেশি দিতে হবে। এখানে আবার অন্য আরেকটা বলা হচ্ছে যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট যত টোটাল যতটুকু আছে তার অ্যাটলিস্ট ওয়ান থার্ড রিইনফোর্সমেন্ট আমি ঠিক ওই থিওরিটিক্যাল যে কাট অফ পয়েন্ট সেই পয়েন্টে টু থার্ড পর্যন্ত কাট করতে পারবো, কিন্তু রিমেইনিং ওয়ান থার্ড, অ্যাটলিস্ট ওয়ান থার্ড আর কি, সেটা আমাকে ওই থিওরিটিক্যাল কাট অফ পয়েন্ট থেকে কতটুকু এক্সটেন্ড করতে হবে সেটা বলা হচ্ছে 1/16 অফ দ্য ক্লিয়ার স্প্যান ওয়ার 12 ডিবি, হুইচ এভার ইজ গ্রেটেস্ট। এটা কিন্তু আরেকটা রিকোয়ারমেন্ট। তাহলে এই দুইটা রিকোয়ারমেন্ট যেটা বেসিক্যালি তিনটা হয়ে যাচ্ছে, একটা হলো 1/16 অফ ক্লিয়ার স্প্যান, আরেকটা হলো 12 ডায়ামিটার অফ বার, আর একটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। তো এই তিনটাকে আসলে এক সময় দেখো এই যে নিচের আলোচনায় আসবে যে এই তিনটাকে মার্চ করে আমরা কাট অফ বা বেন্ড পয়েন্ট গুলো আসলে নির্ণয় করতে পারবো। রিকোয়ারমেন্টস ফর বার কাট অফ or bend point locations are summarized in figure, এই যে নিচের ফিগার এখানে আসলে দেখানো হচ্ছে। আমরা একটু পড়ে আসি, তাহলে ফিগার বুঝতে সহজ হবে। If negative bars L are to be cut off, they must extend a full development length LD beyond the face of the support. আমি এখানে ফিগারে দেখাই, দেখো খেয়াল করে, নিচের এই যে রিইনফোর্সমেন্ট এখানে এল বার বলা হচ্ছে, এই যে বার এল, এল বার হচ্ছে নিচের না আসলে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, যেটা সাপোর্টের ঠিক উপরে, সাপোর্ট রিজিয়নে আর কি, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এবং যেটা আসলে আমি কাট করব, যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট যেটা কাট করব, তার মানে থিওরিটিক্যাল কাট পয়েন্ট যেটা, এই যে দেখুন এটা হচ্ছে আমার ইনফ্লেকশন পয়েন্ট। আর আমি যদি এরকম একটা ম্যাক্সিমাম মোমেন্ট এখানে হিসাব করি, তাহলে তার থেকে কতটুকু এক্সটেন্ড করব, যেটা আসলে কাট করব এল বার। আর আরেকটা হলো যেটা কাট করব না, এসিআই কোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই যে মানে মিনিমাম ওয়ান থার্ড পোর্শন যেটাকে কন্টিনিউয়াস করতে হবে, সেটা হলো এই বার এম। দুইটার মধ্যে পার্থক্য দেখো, বার এল হচ্ছে যেটা আমি ঠিক থিওরিটিক্যাল কাট পয়েন্টে কাট করতে পারবো, আর বার এম হচ্ছে ওই যে এসিআই কোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মিনিমাম one third of the negative reinforcement must be extended beyond the theoretical cutoff point by 1/16 of the clear span or 12 diameter of the bars, whichever is greatest. তো এখানে এম বারটা হচ্ছে সেই ওয়ান থার্ড অফ দ্য বার, যেটাকে আসলে এই যে 12 ডায়ামিটার অফ বার অথবা 1/16 অফ দ্য ক্লিয়ার স্প্যান এতটুকু পরিমাণ এক্সটেন্ড করতে হবে, সেটা হচ্ছে এম বার। আর এলটা হচ্ছে যে এই বার গুলাকে আমি কেটে দিতে পারবো থিওরিটিক্যাল কাট অফ পয়েন্টেই। এখানে সেভাবে একটু বর্ণনা আছে যে ইফ নেগেটিভ বার্স এল আর টু বি কাট অফ, দে মাস্ট এক্সটেন্ড এ ফুল ডেভেলপমেন্ট লেন্থ এল ডি বিয়ন্ড দ্য ফেস অফ দ্য সাপোর্ট। আমি যদি এটা কাট করতে চাই, কোন পয়েন্টে কাট করতে পারবো, আমি জাস্ট আমার ফেসে, কলাম ফেসে যেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এই যে যে কলাম ফেস এখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, তাহলে এখানে আমি টেনশনের জন্য ডেভেলপমেন্ট লেন্থ সেটা আগের ক্লাসে আমরা ক্যালকুলেট করে আসছি, তো ওই ইকুয়েশন ইউজ করে এখানে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করব, এবং এখানে মিনিমাম এতটুকু লেন্থ প্রোভাইড করব যতটুকু এই ডেভেলপমেন্ট লেন্থ এলডি এর মাধ্যমে আসে, বার এল যেটাকে আমরা কাট করতে পারবো। তার মানে টু থার্ড বার, মানে ম্যাক্সিমাম টু থার্ড বার, হয়তো হাফ হাফ অফ দ্য টোটাল বার আমরা এইভাবে প্রোভাইড করতে পারি, বাকি হাফ অফ দ্য বার তোমাকে আরো এই যে
12 ডায়ামিটার অফ বার অথবা 1/16 অফ দ্য ক্লিয়ার স্প্যান, যেটা ম্যাক্সিমাম ততটুকু এক্সটেন্ড করতে হবে। তো সেটারই বর্ণনা এখানে আছে। In addition, they must extend a distance d or dv beyond the theoretical point of cutoff defined by the moment diagram. The remaining negative bars m, at least 1/3 of the total negative area, must extend at least ld beyond the theoretical point of cutoff bars l, and in addition must extend d 12 dB or ln by 16, whichever is greatest, past the point of inflection of the negative moment diagram. আচ্ছা, এখানে এই যে এলডিটা দেখাইছি, আসলে এই এলডিটার সাথে এখানে ওই যে ইফেক্টিভ ডেপথ ডি প্লাস হচ্ছে 12 ডায়ামিটারস অফ বার, এই পরিমাণও কিন্তু আসলে দিতে হবে এই এলডি এর মধ্যেই। সেটা এখানে বলতেছে এই এল বারেই। আর এম বারের জন্য তোমার হচ্ছে ডি 12 ডায়ামিটার অফ বার অথবা 1/16 অফ দ্য স্প্যান, এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই পরিমাণে এখানে আসলে অ্যাডিশনাল দিতে হবে। তো এই হচ্ছে বেসিক কথা আর কি। সেকেন্ড, আমরা আসি যদি পজিটিভ বার হয়। এখন মিড স্প্যানে যে পজিটিভ বার দিব, এই যে মিড স্প্যান দেখো, এটা হচ্ছে সেন্টার লাইন অফ দ্য স্প্যান। এই পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট, পজিটিভ মোমেন্ট যেখানে আছে, তাহলে এটারও দুই ধরনের বার। একটা হচ্ছে বার এন, তার মানে যেটাকে আমি আসলে কাট করব কিছু দূরে গিয়ে, আর বার ও, যেটাকে আসলে কাট না করে এসিআই কোড যেটা বলতেছে সেই অনুযায়ী আমাকে মিনিমাম সাপোর্টের মধ্যে যে 6 ইঞ্চ প্রোভাইড করতে হবে, এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার অফ দ্য বার। এখানে খেয়াল করে দেখো যে 6 ইঞ্চ ফর অ্যাট লিস্ট 1/4 অফ পজিটিভ রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে যে কন্টিনিউয়াস বিমের জন্য। আর সিম্পলি সাপোর্টেড বিমের জন্য যে 1/3 ছিল, আমরা একটু আগে পড়ে আসছি। তো যে বারটাকে আমার সাপোর্টের মধ্যে প্রোভাইড করব সেটা হলো বার ও, আর যেটাকে আমি কাট করে দিতে পারবো মিড স্প্যানের থেকে কিছু পরে গিয়ে, সেই বারটা হচ্ছে এন। তো তাদের জন্য রিকোয়ারমেন্ট কতটুকু ডিস্টেন্সে গিয়ে আমরা কাটতে পারবো সেটা এখানে বলা হচ্ছে। ইফ পজিটিভ বার্স n are to be cut off, they must project ld past the point of theoretical point. আমি এখানে সহজভাবে একটু বলি, নেগেটিভ রিইনফোর্সমেন্টের মতো এখানেও রিকোয়ারমেন্ট তাই। যদি আমি এই যে এন বার যেটাকে কাট করব, সেটা যে কোনো একটা পয়েন্ট থেকে এর বামে বা ওর ডানে যেদিকেই যাই, যেদিকে বেন্ডিং মোমেন্ট আসলে কমতেছে, আমরা এখানে লেফট সাইডই বলবো, অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট লেন্থ যেটা সেটা এবং ডি অথবা 12 ডিবি এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেই অ্যামাউন্ট এখানে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আর যে বারটাকে আমরা আসলে কাট করব না, যেটা আসলে চলে আসবে, সেটার জন্য রিকোয়ারমেন্ট কি? The remaining positive bars O must extend LD past the theoretical point of cutoff bars N and must extend at least 6 inch into the face of the support. তো এটা আসলে মানে প্রথম রিকোয়ারমেন্ট যেটা বলা হচ্ছে সেটার চেয়ে বরং সাপোর্টের মধ্যে তো এটা প্রবেশ করতেছেই, এটাই আসলে বেসিক রিকোয়ারমেন্ট। দেখো যে নিচের যে ও বার আর কি, যেটা কন্টিনিউ হবে সাপোর্টের মধ্যে মিনিমাম, এই যে ডিস্টেন্স এখানে দেখানো, এটা হচ্ছে মিনিমাম হতে হবে 6 ইঞ্চ আর কি। এখন এই কাট অফ পয়েন্ট বা বার বেন্ডিং, এটা আমরা করতে পারবো হচ্ছে নিচের এই তিনটা শর্ত যদি স্যাটিসফাই করে। দেখো এখানে 1 2 3, এই যে তিনটা শর্ত এখানে বলা আছে, খেয়াল করো। আবারও বলছি, আমরা যে থিওরিটিক এই যে কাট অফ পয়েন্ট বা বেন্ড পয়েন্ট যেগুলো বলছি, এটা আসলে কাট অফ পয়েন্টই দেখালাম, বেন্ড পয়েন্ট এখনো দেখাই নাই। বেন্ডিং ওইভাবে এখান থেকে করা যাবে। তার মানে এই যে যেখানে এসে শেষ হয়ে গেছে, আমি এখন এই বারটাকে যদি কাট না করে এই পজিটিভ রিইনফোর্সমেন্টটাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট বানাতে চাই, এরকম ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বেন্ড করে নিয়ে নেগেটিভ রিইনফোর্সমেন্ট কনভার্ট করতে পারি। অনুরূপ ভাবে এই যে এটাও নেগেটিভ রিইনফোর্সমেন্ট এখানে এসে শেষ হলো, এটাকে আমি এখন পজিটিভ রিইনফোর্সমেন্ট বানিয়ে দিতে পারি। এভাবে কিন্তু করা যায়। তো এখানে আমি বেন্ডিং বা কাট অফ এটা করতে পারবো কয়েকটা শর্তে। দেখো, when bars are cut off in tension zone, there is a tendency toward the formation of premature flexural and diagonal tension cracks in the vicinity of cut end. This may result in a reduction of shear capacity and a loss in overall ductility of the beam. তো এখানে সেই জন্য আসলে এসিআই কোড কয়েকটা কন্ডিশন দিচ্ছে, যে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেই তুমি এই বার বেন্ড কাট অফ করতে পারবা, আর যদি না করে তাহলে একটার বারও কাট অফ করা যাবে না। সেই জন্য শর্ত কি কি বলা হচ্ছে এখানে, আবার আরো স্ট্রিক্টলি একটু বলি। দেখো, এসিআই কোড 1210 requires special precautions specifying that
নো ফ্লেক্সারাল বার শ্যাল বি টার্মিনেটেড ইন এ টেনশন জোন আনলেস ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশনস ইজ স্যাটিসফাইড। এখানে টেনশন জোনে আমি যদি কোনো রিইনফোর্সমেন্ট কাটতে পারবো না যদি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই না করে। দ্য শিয়ার ইজ নট ওভার 2/3 অফ দ্য ডিজাইন, stirrups in excess of those normally required are provided over a distance is terminated bar from the point cutoff equal to 3/4 of d. This binder stirrup shall provide an area of AV greater than 60 BWS SFYT. আচ্ছা, এখানে এগুলো রিকোয়ারমেন্ট আমাদের আসলে আমরা যে বিম গুলা ডিজাইন করি সাধারণত এই সবগুলো স্যাটিসফাই করে, বাট ডিজাইন অবশ্যই কিন্তু এসব কিছু চেক করেই ডিজাইন করতে হবে। আমি যতদূর জানি, মানে আমার নলেজে যতদূর আছে, সাধারণত বন্ডের জন্য বা ডেভেলপমেন্টের জন্য এত কিছু চেক করে প্র্যাকটিসিং ইঞ্জিনিয়াররা বাংলাদেশে ডিজাইন করে কিনা আমি সন্দিহান আর কি। বাট these are critical as well, so as a designer you must consider these points and you must satisfy these requirements of ACI code. অথরাইজ স্ট্রাকচার কিন্তু প্রিম্যাচিওর ফেইলর এর মাধ্যমে কলাপস হতে পারে আর কি। এনিওয়ে, তো এই যে আহ, এই শর্তগুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বার টেনশন জোনে কাট করতে পারবো। আদারওয়াইজ টেনশন জোনের যে মেইন রিইনফোর্সমেন্ট সেটাকে পুরো থ্রু আউট দ্য স্প্যানই কন্টিনিউ করতে হবে যদি আমার এই কন্ডিশনগুলো এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই না করে। এখানে যে বেন্ডিং এর কথা বলা হচ্ছে, আমরা জাস্ট কাট অফ না করে বেন্ড করে বারকে টপ রিইনফোর্সমেন্ট যেটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট সেটাকে পজিটিভ রিইনফোর্সমেন্টে রূপান্তরিত করতে পারি, আবার পজিটিভ রিইনফোর্সমেন্টকে বেন্ড করে টপ রিইনফোর্সমেন্ট করে ফেলতে পারি। বাট এখানে আবারও বলি যে এটা যখন বেন্ড আসবে তখন প্লেসমেন্টে অনেক প্রবলেম, প্লাস হচ্ছে বেন্ড করতে এডিশনাল কস্টও আসে। সো কনস্ট্রাকশন কনস্ট্রাকশনকে সহজ করার জন্য আসলে এখন আর বেন্ড বার তেমন ব্যবহার করা হয় না, সাধারণত বারগুলাকে আসলে কাট অফ করে দেওয়া হয়। তো এখানে সে কথাগুলাই বলা আছে। আর কাট অফ করতে হলে রিকোয়ারমেন্ট কি কি সেগুলো একটু এখানে ডিটেলস আলোচনা আছে, আমরা সেগুলা একটু পড়তে পারি। আচ্ছা, আর এখানে ডিটেলস তেমন কিছু পড়ার নাই। হ্যাঁ, এখানে আমরা একটু রিড আউট করতে চাই। বিকজ দ্য ডিটারমিনেশন অফ কাট অফ অর বেন্ড পয়েন্টস মে বি রাদার টিডিয়াস, particularly for frames that have been analyzed by elastic methods rather than by moment coefficients. Many designers specify that bars be cut off or bent at more or less arbitrarily defined points that experience has proved to be safe. তো এই যে যে উপরের আলোচনাগুলা বললাম, এই আলোচনাগুলা টিডিএসই মনে হচ্ছে, এবং এই অনুযায়ী আমি ডিজাইন করতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপারও বটে। তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইঞ্জিনিয়ার যারা হাইলি এক্সপেরিয়েন্সড এবং তাদের অভিজ্ঞতা থেকে বলছে যে আমরা যদি স্ট্রিক্টলি ওই রুলগুলা ফলো না করে আমরা প্র্যাকটিক্যালি যদি কিছু রুল এমপ্লয় করি তাহলে উপরের যে রেস্ট্রিকশন এবং স্ট্রাকচার সেভ করার যে রিকোয়ারমেন্ট সবগুলো আসলে স্যাটিসফাই করে। তো এই এক্সপেরিয়েন্স থেকে আসলে দেখো এখানে যে ফিগারটা দেখানো আছে, উপরেরটা হলো কাট পয়েন্ট, কাট অফ পয়েন্ট, আর নিচেরটা হচ্ছে বেন্ড পয়েন্ট। তার মানে আমি রিইনফোর্সমেন্ট কাট করলে এই যে এই রিকোয়ারমেন্ট গুলো যদি স্যাটিসফাই করি তাহলে আমার স্ট্রাকচার সেফ হবে, আর ডিটেইলিং রিকোয়ারমেন্ট যেটা সেটাও স্যাটিসফাই করবে। আবার বেন্ডিং এর যদি আমরা বার বেন্ড করি তাহলে এই যে এই বি ফিগারে যে রিকোয়ারমেন্ট গুলো দেখানো আছে, এই যে L1/3, এই স্প্যানটা যদি L2 হয় তাহলে এই টপ রিইনফোর্সমেন্ট L2/3 এতটুকু মিনিমাম দিতে হবে, ডান পাশে এতটুকু দিতে হবে, বাম পাশে এতটুকু দিতে হবে। এই রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা স্যাটিসফাই করি তাহলে আমার উপরের যে এসিআই কোড রিকোয়ারমেন্ট, থিওরিটিক্যাল কাট পয়েন্ট, বেন্ড পয়েন্ট ইত্যাদি ইত্যাদি সব ধরনের প্রবলেম আসলে সলভ হয়ে যায়। সো এইগুলো আমরা ইউজ করতে পারবো কি কি শর্তের সাপেক্ষে এখানে দেখো। ফর নিয়ারলি ইকুয়াল স্প্যান্স ইউনিফর্মলি লোডেড বিমস in which not more than about 1/2 the tensile steel is to be cut off or bent, তাহলে ইকুয়াল, সাধারণত ইকুয়াল স্প্যান হবে। এমন না যে একটা স্প্যান হচ্ছে 7 ফিট আর একটা হচ্ছে 23 ফিট, এরকম নয়। কাছাকাছি স্প্যান, একটা যদি 15 ফিট আর একটা 17 ফিট এরকম হতে পারে, 20 ফিটও হতে পারে, কিন্তু খুব ড্রাস্টিক চেঞ্জ হবে না স্প্যান গুলাতে, পাশাপাশি স্প্যান গুলাতে। সেরকম যদি স্প্যান হয় আর যদি লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, আর যদি আমার এই আমি যেটা কাট করব সেই রিইনফোর্সমেন্টের পরিমাণ যদি 50%-এর বেশি না হয়
তাহলে আমরা সাধারণত এই যে যে ডিটেইলিং রিকোয়ারমেন্ট এখানে দেখানো হচ্ছে সেটা ব্যবহার করতে পারি। তাহলে উপরের আলোচনা যেগুলো সেগুলো এখানে এসে আসলে সহজ হয়ে গেল। এখন বলতে পারো যে স্যারের নিচেরটা একবারে শিখলেই তো হয়ে যেত, উপরেরটা কেন শিখলাম না? এটাই আসলে ইঞ্জিনিয়ারিং। তোমাকে আসলে মেইন রিজনটা জেনে তারপরে আসলে প্র্যাকটিস কি করব সেটা তোমাকে অ্যাডপ্ট করতে হবে। কিন্তু কেন আমরা এটা করছি সেটা রিজনিংটা তোমাকে আসলে বুঝতে হবে। ইটাপস কেউ শিখে আসলে ফুল বিল্ডিং অ্যানালাইসিস ডিজাইন করে ছেড়ে দিতে পারে, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি যদি কেউ না জানে যে একটা বিম কিভাবে ডিজাইন করতে হয়, একটা ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করতে হয়, তাহলে কিন্তু এই এই ধরনের ডিজাইনের কোনো মূল্য নেই আসলে। কোথাও এই ধরনের ডিজাইনে কোনো ভুল থাকলেও তুমি ধরতে পারবা না। সো আমাদেরকে আসলে ব্যাকগ্রাউন্ড থিওরি যেটা, সেটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করেই আমাদেরকে প্র্যাকটিস যেটা আমরা করি সেটা হয়তো থিওরি থেকে একটু ডিফারেন্ট হতে পারে। এই যে আমরা যেমন এখন দেখছি যে কাজ সহজ করার জন্য কিন্তু এটা করা হচ্ছে, এবং ইটস কনজারভেটিভ। তোমাকে রিমেম্বার করতে হবে যে আমি যদি এক্সাক্ট ইকুয়েশন গুলা ফলো করি তাহলে ওইগুলো আসলে হয়তো আমাকে বেশি ইকোনমি দিবে এখানে যেটা দেখানো আছে সেটার চেয়ে, কারণ এগুলা কনজারভেটিভ সাইটে থেকেই প্র্যাকটিসে কাজ সহজ করার জন্য কিছু করা হয়। তো এই যদি আমরা এক্সাক্ট অ্যানালাইসিস করি হয়তো এটা L1/4ও চলে আসতে পারে, কিন্তু আমরা কাজ সহজ করার জন্য দেখো কাজ সহজ করছি কিন্তু ম্যাটেরিয়াল বেশি ইউজ লাগাচ্ছি আর কি, এরকম কম্পেনসেশন একদিক ছাড়লে আর একদিকে আমাকে ধরতে হচ্ছে এরকম। নোট দ্যাট ইন ফিগার 20, এই যে এই ফিগারটাই, এটা আসলে the beam at the exterior support at the left is shown to be simply supported if the beam is monolithic with exterior columns or with a concrete wall at the end. Details of a typical interior span could be used for the end span as well. তার মানে এখানে বলা হচ্ছে যে এই বিমটা আসলে সিম্পলি সাপোর্টেড এখানে দেখালো, তার জন্য রিকোয়ারমেন্ট কে দেখানো আছে, কিন্তু আমার তো বিল্ডিং এ সাধারণত এরকম সিম্পলি সাপোর্টেড হবে না, কলামের সাথে মনোলিথিক্যালি কাস্ট হবে বা শেয়ার ওয়ালের সাথে থাকবে। সেক্ষেত্রে এই বিমটা আসলে কন্টিনিউয়াস এন্ড হয়ে যাবে। তো তার ক্ষেত্রে আমি কি ডিটেইলিং এরকম দিতে পারবো সিম্পলি সাপোর্টেড জন্য? নো। সেক্ষেত্রে কি করব, এই যে ইন্টেরিয়র স্প্যানের যে কন্টিনিউয়াস এন্ড, এরকম একটা রিকোয়ারমেন্ট, এরকম একটারই ডিটেইলিং এখানে আমি আসলে প্রোভাইড করব, সেটা এখানে বলা হলো। তো এই হচ্ছে তোমার বেন্ড পয়েন্ট, কাট অফ পয়েন্ট। আমরা একটু এখানে বলতে চাই যেহেতু প্র্যাকটিক্যালি আমরা এটা খুব বেশি ইউজ করব, দেখো খেয়াল করে, যদি কন্টিনিউয়াস স্প্যান হয়, তো কন্টিনিউয়াস বিম হয় তাহলে স্প্যানের জাস্ট নেগেটিভ রিইনফোর্সমেন্ট 1/3 অফ দ্য স্প্যান এখানে বোথ এই সাইডে এবং রাইট সাইডে, মানে যেদিকে এটা হচ্ছে স্প্যান 2, এটা হচ্ছে স্প্যান 1, যেটা যে পাশে আছে ততটুকু অ্যামাউন্ট মিনিমাম প্রোভাইড করতে হবে। অনুরূপভাবে পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা কাট করব সেটা হচ্ছে সাপোর্ট থেকে L1/8 ডিস্টেন্সে। আর এটা আবারও খেয়াল করো যে সিম্পলি সাপোর্টেড বিম যদি হয় তাহলে আমাকে মিনিমাম 1/3 রিইনফোর্সমেন্ট সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি প্রবেশ করাতে হবে, যে এখানে সেটাও বলা আছে। আর যদি কন্টিনিউয়াস স্প্যান হয় তাহলে অ্যাটলিস্ট 1/4 রিইনফোর্সমেন্ট সাপোর্টের মধ্যে 6 ইঞ্চ ঢুকাতে হবে। এই ডান পাশে দেখো এখানে যে 6 ইঞ্চ রিকোয়ারমেন্ট দেখানো আছে। আর এই যে যে দুইটা রিইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছ এদের মাঝে ক্লিয়ার ডিসটেন্স কিন্তু 0, তার মানে একই লেভেলে থাকবে আর কি, জাস্ট এখানে ডিটেইলিং এর দেখানোর সুবিধার্থে এটা এইভাবে করা। তো এই হচ্ছে তোমার বেসিক রিকোয়ারমেন্ট। অনুরূপভাবে বেন্ড পয়েন্ট গুলো দেখো দেখানো আছে। তাহলে কাট অফ পয়েন্ট থেকে বেন্ড পয়েন্ট পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য একটু কিন্তু ডিফারেন্ট, এই যে ডিসটেন্স গুলো একটু লক্ষ্য করে দেখো। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশন। আর তুমি যদি বেসিক্যালি এটাই ফলো করো সাধারণত ডিটেইলিং এর যে রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাই হয়ে যায়, প্রোভাইডেড দ্যাট এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডের জন্য হবে এবং স্প্যান গুলা সাধারণত খুব কাছাকাছি হবে, ভ্যারিয়েশন তাদের মধ্যে খুব বেশি হবে না, এবং রিইনফোর্সমেন্ট 50%-এর বেশি যেন কাট করার প্রয়োজন না হয়। আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্ট নিয়ার দ্য পয়েন্ট অফ জিরো মোমেন্ট। এটা ডিটেইল এখানে বলা আছে, আমি একটু শর্ট করে যাব যেহেতু সময় কম। এটা দেখো একটা কন্টিনিউয়াস বিমের, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমরা দেখো এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট 0, সেই ইনফ্লেকশন পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট 0 সেখানে আসলে রিইনফোর্সমেন্ট কিন্তু লাগছে না। তাহলে আমি পজিটিভ রিইনফোর্সমেন্ট, এই যে এখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের জন্য এখানে যে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিব সেটা এই পয়েন্ট এসে থিওরিটিক্যালি কিন্তু আমি কাট করে দিতে পারি, এদিকে আর আমার এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নাই লেফট দিকে। বাট সেটা আসলে আমি কি করতে পারবো, সেটারই কিছু রিকোয়ারমেন্ট আমরা এখানে দেখবো আসলে। তো দেখো এখানে বেন্ডিং মোমেন্ট 0, বাট এখানে কিন্তু শিয়ার ফোর্স একটা হিউজ ম্যাগনিটিউডের আছে, শিয়ার ফোর্স কিন্তু ভেরি হাই আমি বলবো, এবং এটা সাধারণত সাপোর্টের 10% ডিস্টেন্সে গিয়ে সাধারণত এরকম ইনফ্লেকশন হয় কন্টিনিউয়াস স্প্যানের জন্য 0.1 L।
তার মানে স্প্যানের টোটাল 10%, তার মানে এই ডিস্টেন্সটা কিন্তু খুবই কম। তাহলে শিয়ার ফোর্স সেখানে কিন্তু খুবই হাই আর কি। তো যেখানে শিয়ার ফোর্স হাই, আমরা আগের ইকুয়েশনও দেখে আসছি যে যেখানে ইউ ভ্যারি করে হচ্ছে শিয়ার ফোর্সের সাথে। এখানে খেয়াল করো ডিএম বাই জি, যেটা আসলে আমরা এখানে ভি লিখতে পারি। ভি ইকুয়াল টু, আমরা আগে ডিরাইভ করে আসছি, ভি ইকুয়াল টু মেকানিক্স সলিডস থেকেও তোমরা জানো যে রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইজ শিয়ার ফোর্স, ডিএম ওভার ডিএক্স আর কি। তো তাহলে এটা আসলে ভি বাই জেড হয়ে যাবে। এখানে ইকুয়েশনটা পরে দেখানো আছে মনে হয় কোথাও। হ্যাঁ, তো এই ডিএম ওভার ডিএক্স যেটা, সেটা আসলে শিয়ার ফোর্স, তাহলে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই জি, আর যেটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে ইউ ইজ অলমোস্ট প্রপোর্শনাল টু শিয়ার ফোর্স বি। তো এখানে যেখানে শিয়ার ফোর্স তাহলে বেশি, সেখানে কিন্তু বন্ড ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম। অথচ তাহলে আমাকে এখানে কিন্তু রিইনফোর্সমেন্ট যেটা প্রোভাইড করবে সেখানে ম্যাক্সিমাম বন্ড ফোর্স প্রোভাইড ডেভেলপ করবে। কিন্তু আমি যদি এখানে রিইনফোর্সমেন্ট প্রোভাইডই না করি, যেখানে যে ইনফ্লেকশন পয়েন্ট, রিইনফোর্সমেন্ট প্রয়োজন নাই, তাহলে আমার স্ট্রাকচার কিন্তু আসলে বন্ড যেহেতু ডেভেলপ করতে পারছে না, তাহলে এটা প্রিমেচুর ফেইলিওর হতে পারে। তো এইটার যে এই ফেইলিওর অ্যাভয়েড করার জন্য এখানে স্পেশাল রিকোয়ারমেন্ট আছে। এখানে দেখো যে এই পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা, সেই পয়েন্ট থেকে আসলে দুই দিকে, ডান দিকে অথবা এবং বাম দিকে, আমাকে মিনিমাম যে লেন্থের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে একটা ডিস্টেন্স এ আর একটা হচ্ছে এল এ। এই দুইটা মিলিয়ে তোমার যে এল ডি এর চেয়ে অবশ্যই বেশি, বা এল ডি এর চেয়ে কম হবে না, এল এ এবং এ। এই এল এ এবং এ কিভাবে নির্ণয় করতে পারি, এখানে ডিটেইল ইকুয়েশনের মাধ্যমে আসছে। এই দেখো, এটা হচ্ছে এম এন ডিভাইডেড বাই ভি ইউ। তা এম এন হচ্ছে এম এন যেহেতু তার মানে এটা হচ্ছে নমিনাল মোমেন্ট স্ট্রেংথ, এটা কিন্তু লোড থেকে না, বরং বিমের যে ক্যাপাসিটি সেটার থেকে। আর ভি ইউ যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টরড শিয়ার ফোর্স, তার মানে লোড থেকে বা অ্যানালিসিস থেকে আমি যেটা শিয়ার ফোর্স পাচ্ছি। তো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ। আর এল এ যেটা, সেটা কোনটা, এখানে দেখো খেয়াল করে, এই যে বলা আছে যে embedded length of bar past point of zero moment but not to exceed the greater of d or 12 dB। তো এটা হলো আসলে এ, এটা হচ্ছে আমার স্মল এ, আর তার সাথে যে এল এ পরিমাণ যোগ করে, এই দুইটার সামেশন অবশ্যই এলডি এর চেয়ে কম হতে পারবে না, এক কথায় এলডি এর সমান বা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে তোমরা এখানে খেয়াল করে ফিগারটাও তো দেখতে পাচ্ছ যে আমি যে এই পয়েন্ট থেকে লেফট সাইড এবং রাইট সাইডে যে এলডি প্রোভাইড করব, সেটা অবশ্যই এই এল এ প্লাস এ, এই দুইটার চেয়ে কম হতে পারবে না, এই দুইটার সামেশনের থেকে কম হতে পারবে না। এখন এখানে সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, তাহলে এই রেশিওটাকে আমরা আবার 1.3 দ্বারা গুণ করতে পারি। তো সেক্ষেত্রে রিকোয়ারমেন্টটা আসলে আরো একটু বেশি হয়ে যাবে, এই আর কি। এখানে ইম্পর্টেন্ট কথা আমি একটু এখানে রিড আউট করতে চাই। দেখো, ইট মে বি এভিডেন্ট ফ্রম রিভিউ অফ দ্য প্রিভিয়াস সেকশন and this section that determination of cutoff or bend points in flexural members is complicated and can be extremely time consuming in design। তো এতক্ষণ আমার মনে হয় তোমরাও বিরক্ত যে এত ইকুয়েশন, এত কিছু মনে রাখবো কি করে। ইকুয়েশন না আসলে, এত রিকোয়ারমেন্ট কোথাও, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে আসলে। তো প্র্যাকটিক্যালি ডিজাইন করতে গেলে এটা আসলে টাইম কনজিউমিং হতে পারে এবং এটা কমপ্লিকেটেড। সো এই যে সিম্পলিসিটির জন্যই আমরা আসলে উপরের যে এসিআই এর রিকমেন্ডেশন ছিল সেটাও ব্যবহার করতে পারি। আবার যেখানে যে পয়েন্ট অফ জিরো মোমেন্ট হচ্ছে, সেখানেও আসলে তাহলে আমরা কি করতে পারি সেটাই এখন এখানে স্টেট করা হবে। It is important to keep the matter in perspective and to recognize that the overall cost of construction will be increased very little if some bars are slightly longer than absolutely। কেউ কেউ একজন আনমিউট করে আছো, একটু মিউট করে নাও কাইন্ডলি। According to calculation or as dictated by ACI code provisions. In addition, simplicity in construction is a desired goal and can itself produce compensating cost savings. So accordingly, এই যে দেখো, এটা আসলে ইম্পর্টেন্ট, আমি যে ইটালিক করে রাখছি। Accordingly, many engineers in practice continue all positive reinforcement into the face of the supports, the required sections, and extend all negative reinforcement the required distance past the point of inflections rather than using staggered cutoff points। তো এখানে খেয়াল করো,
আমরা যে উপরের ফিগারটাতে দেখে আসলাম যে সাধারণত পজিটিভ রিইনফোর্সমেন্ট, নিচের পজিটিভ রিইনফোর্সমেন্ট এটা সাপোর্টের 1/8 পার্টে গিয়ে আসলে আমরা কাট করতে পারি। তো এটা খুব অল্প পরিমাণ, সাপোর্টের 8 ভাগের 1 ভাগ লেফট সাইডে, 1 ভাগ রাইট সাইডে, তার মানে টোটাল। এবং এটার অ্যামাউন্ট কিন্তু খুব বেশিও না। তো এটা আমরা না করে বরং এই যে যে কাট অফ পজিটিভ রিইনফোর্সমেন্ট, এটার যতগুলা পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে সবগুলাই সাপোর্টের মধ্যে মিনিমাম 6 ইঞ্চ প্রোভাইড করাতে পারি। যেহেতু কনস্ট্রাকশন সিম্পলিসিটি এবং ডিজাইন সিম্পলিসিটি আমাদের একটা গোল, সেটা কিন্তু আমরা করতে পারি। আর নেগেটিভ রিইনফোর্সমেন্টের কথা কি বলা হচ্ছে? And extend all negative reinforcement the required distance past the points of inflection rather than using staggered cutoff points. তার মানে আমরা যে বলছিলাম যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হলো 1/3, মিনিমাম 1/3 ইনফ্লেকশন পয়েন্ট থেকে 1/16 of the span, তারপরে হচ্ছে 12 ডায়ামিটার অফ বার, আর হচ্ছে ডি, এই পরিমাণ এক্সটেন্ড করতে হবে। তো ওখানে 1/3 না করে টোটাল যতগুলা নেগেটিভ রিইনফোর্সমেন্ট আছে সবগুলাকে আমরা ওই পয়েন্ট পর্যন্ত এক্সটেন্ড করতে পারি সিম্পলিসিটির জন্য। তো এটা হলো গেল আর কি। তো এই হচ্ছে তোমার বার ডিটেইলিং বা বার কাট অফ এর রিকোয়ারমেন্ট। তাহলে আমরা এই ফিগারটাকেই আসলে ইউজেবল করতে পারি। বেন্ড যেহেতু এখন আর বেশি ইউজ করা হয় না, আমাদের জন্য মেইন ফোকাস তাহলে এই ডায়াগ্রামটাই আসলে হতে পারে আমি বলবো। শর্ত হলো আমরা সব পজিটিভ রিইনফোর্সমেন্ট সাপোর্টের মধ্যে 6 ইঞ্চ প্রোভাইড করতে পারি কোনো ধরনের কাট অফ না করে। আর টপ রিইনফোর্সমেন্ট যেগুলো, এগুলা এই যে এটা যদি আমরা এভাবে প্রোভাইড করি তাহলে আমাদের জন্য রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে আর কি। এখন আমরা চলে আসি বার স্প্লাইসে। স্প্লাইস মানে হচ্ছে বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে জোড়া দেওয়া আর কি, সহজ কথায় বললে এভাবে বলবো। তোমরা জানো যে সাধারণত বাংলাদেশের যে রিইনফোর্সমেন্ট গুলা বাজারে পাওয়া যায় সেগুলোর লেন্থ সাধারণত 39 ফিট হয়, 39.5 ফিট বা 39 ফিট থাকে। আর আমরা কনস্ট্রাকশন সিম্পলিসিটির জন্য এই বারগুলা কেটে আসলে দোতলা সমান করা হয়, যাতে করে একটা ফ্লোরের ঠিক টপে গিয়ে আবার এই জোড়া দিয়ে আপার ফ্লোর গুলা কনস্ট্রাক্ট করা যায়। তো সেক্ষেত্রে এই যে যে বার কলামের জন্য যদি বিশেষ করে বললাম এরকম যদি হয় তাহলে তো সেখানে জোড়া দেওয়ার প্রয়োজন হচ্ছে, স্প্লাইস বলবো আমরা, জোড়া আর ব্যবহার করব না, মানে জোড়া শব্দ ব্যবহার করব না। তো এই স্প্লাইসিং এর ক্ষেত্রে তখন আমাদের রিকোয়ারমেন্ট কি কি? তাহলে কলামে সাধারণত তোমরা জানো যে আন্ডার গ্র্যাভিটি লোড, এটা আমরা বলবো পিওর কম্প্রেশনে থাকে, গ্র্যাভিটির জন্য কিছু মোমেন্টও থাকতে পারে। তো তাহলে আবার ল্যাটারাল লোডের জন্য কলামে কিন্তু কম্প্রেশনের তুলনায় নেগেটিভ টেনশনও আসতে পারে। তো কলাম কম্প্রেশন, পিওর কম্প্রেশনও থাকতে পারে, আবার কখনো কখনো কম্প্রেশন নাই, টেনশনও হয়ে যেতে পারে। এবং সাধারণত আমরা দুই ধরনের লোডের জন্যই কলামকে আসলে ডিজাইন করব, টেনশন এবং কম্প্রেশনের জন্য। তো তাহলে আমি যে স্প্লাইসিং করব সেটাকে টেনশন এবং কম্প্রেশন দুইটার জন্য আমাকে কনসিডার করে ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে কি করা যায় দেখো, স্প্লাইসেস ইন রিইনফোর্সমেন্ট এট পয়েন্টস অফ ম্যাক্সিমাম স্ট্রেস শুড বি অ্যাভয়েডেড, এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। স্প্লাইসেস ইন reinforcement at points of maximum stress should be avoided, and when splices are used they should be staggered, although neither condition is practical, for example in compression splices in column। তো আমরা আসলে যেখানে এমন জায়গায় স্প্লাইস করব যেখানে আসলে স্ট্রেস লো, ম্যাক্সিমাম স্ট্রেস আছে, এরকম জায়গায় আমরা স্প্লাইসিং অ্যালাউড করব না। সেকেন্ড হচ্ছে